না আমাদের থাকি হইলো তিনটা ক্রাইটেরিয়া ক্লিয়ার করে বলো বাংলাদেশে আমাদের এখানে সবচেয়ে প্রথম নগর কোনটা তাম্রপ্রস্ত যুগের সভ্যতা কোনটাকে বলা হয় সত্যবাদী বলো তাম্রপ্রস্ত যুগের সভ্যতা কোনটা হ্যাঁ বলো লেখাপড়া করছো আবার বলো আন্তর্জাতিক যুগে দেখছে না আচ্ছা পান্ডু রাজার সভ্যতার সাথে কোন দ্বীপের মানুষের ব্যবসায়িক সম্পর্ক ছিল পূর্ণনগর গড়ে উঠেছিল কোন নদীর তীরে সবচেয়ে সোজা বলো মহাস্থানকে গ্রামে লিপি এলে কত সালে 300 প্রাচীন বাংলার দুটা বন্দর ছিল সে বন্দরগুলোর নাম নামটা লিখতে
মৌলিক বৈশিষ্ট্যের কয়েকটি উদাহরণ দাও। বাংলা অঞ্চল কৃষি আনুমানিক কত বছর পূর্বে শুরু হয়েছিল? বাংলাদেশ, একদম দক্ষিণ এশিয়ার প্রাচীন দুইটা সভ্যতার নাম বলো। কে পারবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রাচীন দুইটা হরপ্পা মহেঞ্জোদারো। এরপর কি করবা? আচ্ছা কে বলবে? তিনটা সুযোগ দেব, যারা বসতে পারো বসবা। পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতার মধ্যে তিনটা নাম কে পারবে? তিনটা সভ্যতার নাম কে পারবে? হাত তোলো, বলো। আচ্ছা, নীল নদ কোন লেক থেকে উৎপত্তি হয়ে কোথায়? হ্যাঁ বলো, কোথায় পতিত হয়েছে? গ্রিকের রাষ্ট্রগুলো কিসের সমন্বয়ে গঠিত? গ্রিক রাষ্ট্রটা কিসের সমন্বয়ে গঠিত? কে পারবে? পারবে না কেউ? আচ্ছা, দ্বীপের সমন্বয়ে। খুব বাজে পড়াশোনা করছো। এখন ছেলেরা বের হও আগে, তারপর মেয়েরা বের হবে তাড়াতাড়ি।
এতদিন বন্ধ গেল কোনো লেখাপড়া নাই কে আচ্ছা তুই ধরবো না যাচ্ছি সেদিন আসো বলো পাণ্ডু রাজার ঢিবিতে কোন কোন উপাদান ব্যবহার করা হতো পাণ্ডু রাজার ঢিবি সভ্যতায় কোন কোন উপাদান ব্যবহার করে হাতিয়ার তারপরে অস্ত্র তারপরে পাত্র এগুলো তৈরি করা হতো কোন কোন উপাদান যাও যাও তামা আর পাথর কান ধরো দুই কান ঈদ মোবারক দুই কান এবার ঈদ মোবারক বলতে বলতে ওইখানে যাও ওই লাস্টে আবার ঈদ মোবারক বলতে বলতে আসতে যাও তোমাকে ঈদের তো কান ধরাই করলো কিছু করার নাই যাও 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 বলো ঈদ মোবারক দেখো কত সুন্দর লাগে দেখতে কোনো লেখাপড়া নাই কিছু নাই যাও এবার মেয়েরা বের হও খালি পার্টি এত সোজা সোজা পড়া ফেললাম তা পারলাম না মেয়েরা কান ধরো এবার বলো ঈদ মোবারক শুভ নববর্ষ কান ধরো যাও ঈদ মোবারক নববর্ষ যাও 11 দিনের বন্ধ ঈদ মোবারক যাও এবার আসো আবার ফেরত আসো এখানে যাও এখন থেকে রেগুলার পড়া করবো যা পড়াবো সেটা পড়াতে হবে এটা কার বই না সবাই বই এনেছো জি খাতাগুলি খুলে ফেলো সবার খাতা তুলো হোমওয়ার্কে যাদেরটা কালকে চেক করেছি তাদেরটা বাদে এখানে লেখো তুমি 10টা হোমওয়ার্ক করছো না কয়টা করছো 41টা তাহলে 10টা কি করলো বলতে আমাকে তুমি করছো 24টা আচ্ছা সবাই বের করো পৃষ্ঠা ৭৪ আজকে আমরা খুব সুন্দর টপিক নিয়ে পড়াশোনা করব ক্লাসে একটা সাউন্ড হবে না যাদের কথা বলতে ইচ্ছে করবে সুন্দর মতো আমাকে বলতেও হবে না বের হয়ে যাওয়া ক্লাস থেকে আজকে বিডিএস এ আমরা যে চ্যাপ্টারটা পড়বো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রকৃতি সংরক্ষণ কার্যক্রম প্রকৃতি সংরক্ষণ ঠিক আছে দেখো এখানে আমরা যারা প্রত্যেকে উপস্থিত আছি আমরা আমাদের নিজের দুই হাতে প্রত্যেকদিন প্রকৃতির সাথে অন্যায় আচরণ করতেছি না কি দিয়ে করতেছি বলো হ্যাঁ কে বলতে পারবে কি কেউ বলতে পারবে না আমরা প্রতিদিন আমাদের এই দুই হাত দিয়ে প্রকৃতির সাথে অন্যায় আচরণ করছি কি দিয়ে প্রতিদিন গাছ কাটো হ্যাঁ কাছাকাছি গেছো এর চেয়েও বেশি আমরা কি করতেছি প্রতিদিন কমপক্ষে 10 থেকে 15টা পলিথিন ব্যবহার করতেছি
রাইট? এবং সেটা আমরা ফেলে দিচ্ছি। আমরা যদি সেটা ডাস্টবিনেও ফেলি, আমাদের যে ক্লিনার আঙ্কেল আছে যিনি এসে আমাদের ময়লাগুলো নিয়ে যান, তিনি সেটা কোথায় ফেলেন? হয় খালে, নয় রাস্তার ধারে, রাইট? কাজেই এই যে আমরা প্রতিদিন দোকান থেকে চকলেট খাচ্ছি, তারপর কেক খাচ্ছি, স্প্রাইট খাচ্ছি, চিপস খাচ্ছি, বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতেছি যেটা প্লাস্টিকে মোড়ানো, এবং সেটা যেখানে সেখানে ছুঁড়ে ফেলতেছি অথবা ডাস্টবিনেই ফেলতেছি। এ দিয়ে আমরা কি করতেছি? আমরা যে প্রকৃতির মধ্যে বাস করি সেই প্রকৃতিকে ধ্বংস করে ফেলতেছি। ঠিক আছে? এটা আমরা যেটা করতেছি সেটা হচ্ছে সবচেয়ে বড় গুনার কাজ। এর জন্য আমাদের কোনো মাফ নাই, এবং এটার হাতে নাতে রেজাল্ট প্রকৃতি আমাদেরকে আপকামিং 70 থেকে 80 বছরের মধ্যে দিবে। ঠিক আছে? বুঝতে পারছো? ভীষণ রকম ভাবে দিবে। তো আমাদের এখন থেকে সচেতন হওয়া উচিত। দেখো, প্রথমত আমরা জাঙ্ক ফুড কিনে সেটা আমাদের শরীরে প্রবেশ করায়, তাই না? ম্যাঙ্গো বার খাই, তারপর হচ্ছে কি খাই, এই যে ছোট ছোট চকলেট গুলোর নাম কি, ক্যাপসুলে থেকে, আচ্ছা হ্যাঁ, স্নিকার খাই, তারপরে কিটক্যাট খাই, চিপস খাই, স্প্রাইট খাই। প্রথমত আমরা নিজেরাও কিন্তু নেচার, হ্যাঁ, এই যে আমাদের নেচার, এই বডিতে যখন একটা অসুখ হয় তখন সেই ওষুধটা তুমি কিনো। এই যে দুনিয়ার ওষুধের বিজনেস, এগুলা প্রডিউস করার জন্য যে কলকারখানা ব্যবহার করা হচ্ছে, এগুলো কিন্তু প্রকৃতির ধ্বংসের কারণ, রাইট? তুমি যত অসুস্থ হবা, প্রকৃতি কিন্তু ততই তোমাকে কি করবে? তোমাকে বাঁচায় রাখার জন্য তুমি প্রকৃতি থেকে আরো জিনিস নিবা, যে দাও আমি আরো ডাব খাবো, এই খাবো, ওষুধ খাবো, অপারেশন করব। তো অসুস্থ হওয়া মানেও কিন্তু এক ধরনের দূষণ। নেচার কিন্তু চায় যে তুমি সুস্থ থাকো, নেচার কিন্তু চায় না তুমি অসুস্থ হও। তোমার শরীরের মধ্যে হচ্ছে বিল্ডিং রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে দিচ্ছে, যেটা আপকামিং তুমি যতদিন বেঁচে থাকবা সেই সময় যে কোনো ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ হোক না কেন, তোমার ইমিউন সিস্টেম যদি ভালো থাকে তুমি সেটার সাথে ফাইট করতে পারবে। আমাদের মানুষের শরীর এইভাবেই তৈরি, ঠিক আছে? যাতে আমরা এই আপকামিং আমাদের লাইফ টাইমে যত অসুখ হোক না কেন, আমরা একটু রেস্ট নিয়ে প্রপার ফুড খেয়ে আমরা সেটাকে রিকভার করতে পারবো। কিন্তু তুমি যদি এমন অসুখ বানায় ফেলো যে তোমার হার্টের মধ্যে ক্ষত হয়ে গেছে, শরীরে টিউমার হয়ে গেছে, তারপর তুমি রাস্তার ধার থেকে বাজে বাজে পানীয় খেলা, ফুচকা খেলা, যেটার মধ্যে যেটা ড্রেনের পানিতে বানানো হয়েছে, যেটার মধ্যে টাইফয়েডের জীবাণু কিলবিল করতেছে, তুমি তো সেটা নিজের হাতে বাইরে থেকে শরীরকে দিলে, তাই না? তাহলে তোমার বডি কিন্তু এগুলোর জন্য তৈরি হয় না। তুমি প্লাস্টিক খাবা, এগুলা খাবা, এগুলোর জন্য তোমার বডি কিন্তু রেডি না। কিন্তু তোমার বডি এটার জন্য রেডি যে তুমি প্রাকৃতিক খাবার খাবা, ঘুমাবা, পানি খাবা, এবং সে যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাসের সাথে ফাইট করতে রেডি। তো প্রথমত তুমি যখন জাঙ্ক খাচ্ছ তখন তুমি নিজের শরীরে বিষ প্রবেশ করতেছো, এবং তুমি সেই জাঙ্কের খোসাটা নিয়ে যখন প্রকৃতিতে ফেলতেছো তখন তুমি প্রকৃতিকেও বিষ উপহার দিতেছো। ঠিক আছে? এইভাবে তোমরা নিজেদের সাথে প্রকৃতির সাথে অন্যায় করা থেকে নিজেদেরকে বিরত রাখবা যতটা সম্ভব। দেখো, আমাকে অনেক, আমি দেখছো আমি কিরকম ফিট না? আমি কি ফিট? আমার এই যে মানুষের তুলনায় আমি অনেক ফিট, কারণ এটা আমি সচেতন ভাবে পালন করি। আমার সামনে হাজার খাবার থাকবে, মানুষ আমাকে হাজার জোর করে এখানে খাবার নিয়ে আসবে যে খা খা, আমি খাবো না, খাইলে আমি এটা ফেলি। এটা হচ্ছে আমার প্রতিজ্ঞা, ঠিক আছে? তো তোমাদের এই ধরনের প্রতিজ্ঞা থাকতে হবে যে আমার মুখের সামনে এখানে এনে দিবে, বলবে খা, খাবার নষ্ট হচ্ছে, বলবে এটা খাবার না, এটা হচ্ছে বিষ, খাবো না, আমি খাবো না, এটা বিষ। তোমার দেখা দেখি তোমার এই সিকনেসের কারণে আর 5 জন চেঞ্জ হবে, তুমি জানো? যখন তুমি চেঞ্জ হবা তখন তোমার আশেপাশে সবাই চেঞ্জ হবে, কিন্তু তোমাকে স্ট্রিক্টলি চেঞ্জ হতে হবে। বুঝতে পারছো? তো আজকে যে আমরা চ্যাপ্টারটা পড়বো এটা পুরো ব্যাপারটা এই প্রকৃতি নিয়ে। কিন্তু আমি যখন প্রকৃতি সংরক্ষণের কথা বলবো এই চ্যাপ্টারটা খোলার সাথে সাথে আমার মনে হলো যে আমি না আমাকে সংরক্ষণ করতেই জানি না, তাহলে আমি প্রকৃতিকে সংরক্ষণ করবো, রাইট? আমি সারাদিন কম্পালসিভনেস, অস্থিরতা আর কি কি করব সিদ্ধান্তহীনতায় এটা সেটা এটা এটা করে ঘুরে বেড়াই।
আমি আমাকে সংরক্ষণ করতে জানলে আমি প্রকৃতি সংরক্ষণ করতে পারবো, ঠিক না? আমাদের মাথার মধ্যে সবসময় থাকবে যে আমি আমার নিজের শরীরে কোনো বিষ ঢুকাবো না, দেন আমি আমার হাত দিয়ে না পারতে প্রকৃতিকে বিষ উপহার দিব না। এটা যদি করো, এটা যদি 10 জন মানুষ করে, কালকেই 10% প্রাকৃতিক দূষণ কমে যাবে। বুঝতে পারছো? আমি যদি জাঙ্ক খাবার বাদ দিই, তাহলে এটার প্রোডিউসও বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা, এনিওয়ে শুরু করি আমরা। হ্যাঁ, আনুচিং মোগিনি ক্লাসে মন খারাপ করে বসেছিল। দ্যাট মিন্স ও হচ্ছে আমাদের আদি গোষ্ঠীর একজন ছাত্রী, রাইট? মিলি এসে জিজ্ঞেস করলো, কি রে তোর মন খারাপ কেন? আনুচিং বলল, স্কুলে আসার পথে নদীর ধারে সে খুব একটা বাজে ঘটনা দেখে এসেছে, তাই তার মন খারাপ। মিলি বলল, আমি না তোর বন্ধু আমাকে বল কি দেখেছিস? আনুচিং বলল, দেখলাম নদীতে জেলেরা মাছ ধরার সময় একটি শুশুক ধরা পড়েছিল। তোমরা কি কেউ কখনো শুশুক দেখছো? শুশুক কিন্তু খুব সুন্দর দেখতে, কালো রঙের, এবং ওর চেহারাটা খুব হাসি হাসি, এবং ও খুব খেলে, এবং ও ডলফিনের মতো একদম লিটল ডলফিন। ঠিক আছে, ওকে যদি তুমি বল ছুঁড়ে দাও, বল দিয়ে খেলবে। তো এটা সাধারণত নদী বা খালে থাকে, নদী অথবা খালে থাকে, বিলে থাকে না। এটা প্রবাহমান মিঠা পানিতে থাকে, স্রোতের মধ্যে মিঠা পানিতে থাকে। ঠিক আছে, আমরা যখন ছোট ছিলাম তখন বরিশাল যেতাম, আমার আম্মুরা বরিশাল থাকতো, লঞ্চে করে বরিশাল যখন যেতাম তখন একটু পর পর শুশুক দেখতাম, একটু পর পর 2টা করে 3টা করে। কিন্তু এখন যখন যাই তখন একটাও দেখি না, কখনোই দেখি না। আর দেখতাম প্রচুর রকম পাখি সেই পদ্মা নদীর উপর দিয়ে। ঠিক আছে, কিন্তু এখন দেখি না, এখন চর দেখি কিন্তু পাখি দেখি না। আর এবার হচ্ছে যে কুয়াকাটার এক দ্বীপে গিয়েছিলাম গত বছর, সেখানে যে দেখি সৈকতের মধ্যে প্লাস্টিকের বোতল আর বোতল, বোতল আর বোতল, প্লাস্টিকের বোতল ঢেউয়ের সাথে এসে ওখানে এরকম পাহাড় জমে গেছে সৈকত দ্বীপের উপর। এ হচ্ছে নেচার। আচ্ছা, ফিরে নিয়ে আসার পর সেখানে অনেক লোক জমে যায়, একটা শুশুক দেখেছে। তারপর একজন দুষ্ট লোক শুশুকটাকে চিনতে না পেরে ভয়ঙ্কর কোনো প্রাণী ভেবে মেরে ফেলেছে। খুশি আপা ক্লাসে ঢুকে ওদের কথা শুনতে পেয়ে বললেন, আনুচিং, তুমি খুবই একটা দুঃখজনক ঘটনা দেখতে পেয়েছো। প্রতিদিনই সারা পৃথিবীতে অসংখ্য বিলুপ্তপ্রায় প্রাণী মানুষের সচেতনতার অভাবে মৃত্যুবরণ করছে। বিলুপ্তপ্রায় প্রাণী হত্যা করা শাস্তিযোগ্য অপরাধ। আসলে আজ আমরা কাজ করব এই বিষয় নিয়ে। তাহলে আমরা কি জানলাম? শুশু একটা কি ধরনের প্রাণী, আর কোন ধরনের প্রাণী হত্যা করা শাস্তিযোগ্য অপরাধ? গরু কি বিলুপ্তপ্রায় প্রাণী? কি? কাক? টাঙ্গাইলে ইদানিং কাক দেখো তোমরা? এবার আরো কিছু ছবি দেখো, এই যে বেঙ্গল ফ্লোরিক্যান। ঠিক আছে, আমরা তখন 1990 সালের দিকে চট্টগ্রামে থাকতাম, পাহাড়ি অঞ্চলে। এই হায়না দেখতাম, প্রচুর হায়না। তো হায়না কিন্তু মানুষকে খায়, হায়না কিন্তু মাংসাশী প্রাণী। তো এটাকে আমরা শিয়াল মনে করতাম, কিন্তু তখন হঠাৎ করে আমার বাবা একদিন বললো যে এটা তো হায়না, এটা তো চান্স পেলেই খাবে ওদেরকে, এটা তো শিয়াল না। তো তখন বুঝলাম যে এটা আসলে হায়না। এটার গায়ের মধ্যে বাঘের মতো ছোপ আছে। ঠিক আছে, আর মুখটা হচ্ছে শিয়ালের চেয়ে একটু ছোট। আচ্ছা, বেঙ্গল ফ্লোরিকান। টাঙ্গাইলে আগে প্রচুর শিয়াল ছিল, এখন কিন্তু অনেক কম। আচ্ছা, আমরা শুনেছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা শুনেছি কিন্তু দেখি নাই যে ঢাকা শহরে নাকি বায়তুল মোকাররম, রমনা পার্ক এইসব এলাকায় প্রচুর ময়ূর ঘুরতো। ঠিক আছে, ঘুরে বেড়াতো, ঘুরতো, এখন তো আর নাই। তারপর হচ্ছে এটা হচ্ছে নীলগাই, দেখছো? নীলগাই মূলত সুনামগঞ্জ এলাকার দিকে একটা প্রাণী ছিল, সিলেট অঞ্চলের দিকে একটা প্রাণী ছিল। হ্যাঁ, এখন বনরুই, এই প্রাণীটাকে দেখো, বনরুই। সচেরও দেখছো কেউ?
সজারুর গায়ে কাটা থাকে আর এটার গায়ে আঁশের মতো থাকে, দেখছো একই রকম দেখতে, কিন্তু মুখটা হচ্ছে সাপের মতো। এটার নাম হচ্ছে বনরুই আর এটার নাম হচ্ছে স্লথ ভালুক। স্লথ ভালুক মানে হচ্ছে এটা খুব আস্তে, নড়ে তো নড়ে না, সরে তো সরে না, ঠিক আছে। তো আমরা কতগুলো বিলুপ্ত প্রায় প্রাণীর নাম দেখলাম, একটু বলো তো সবাই। হ্যাঁ বলো, নামগুলো বলো। হ্যাঁ, প্রাণীগুলো দেখতে কেমন ছিল? আচ্ছা, এই প্রাণীগুলো কোন দেশে পাওয়া যায়? বাংলাদেশ না, বাংলাদেশে এখন পাওয়াই যায় না, এগুলো সব বিলুপ্ত প্রায়, ঠিক আছে। হ্যাঁ চিড়িয়াখানায় আছে কিন্তু বেশিরভাগই অন্য দেশ থেকে ধরে নিয়ে আসে। ময়ূর ভাল্লুক খায় না, আমরা দেখেছি চিড়িয়াখানায়, কিন্তু পাখিদের কখনো দেখিনি। খুশি আপা হেসে বললেন চিড়িয়াখানায় যাদের দেখতে পাই তারা নয়, প্রকৃতিতে, প্রকৃতি থেকে আমরা দেখতে পাই। তারপর বললেন কেমন হতো যদি এই প্রাণীগুলো আমাদের দেশের বনাঞ্চলে ঘুরে বেড়াতো, কিন্তু সেটা হয়তো আর কখনোই সম্ভব হবে না, কেননা বাংলাদেশে এ ধরনের আর একটি প্রাণীও বেঁচে নেই, এগুলো বিলুপ্ত হয়ে গেছে। অথচ কিছুদিন আগেও এদের অনেকেই বসবাস করতো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। ধরা যাক ময়ূরের কথা, মাত্র 100 বছর আগেও এরা কাক বা শালিকের মতো ঘুরে বেড়াতো সাভার শহর, সারা দেশের শালবন ও অন্যান্য বনাঞ্চলে। মাত্র 100 বছর আগেও বলেছে, যেটা আমি শুনেছি ছোটবেলায়, আমার নানা দাদা বলছে যে এখানে ঘুরে বেড়াতো ময়ূর, তারা দেখছে, ঠিক আছে, না আমরা তো আর দেখি না। তো এরা কাক এবং শালিক পাখি, বুঝছো কতটা বেশি, কাক এবং শালিক টাকালি দেখা যায়, এরকম টাকালি ময়ূর দেখা যেত। এরা ঘুরে বেড়াতো সাভার সহ সারা দেশের শালবন ও বনাঞ্চলে। এবার খুশি আপা একটু গভীর মুখে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো কেন এই সুন্দর সুন্দর প্রাণীরা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেল? উত্তরে সবাই আবারও চুপ করে রইল, শুধু শফিক বলল মনে হয় মানুষ অনেক গাছপালা কেটে ফেলাতে বন্য প্রাণীগুলো থাকার জায়গা না পেয়ে অন্য দেশে চলে গেছে। খুশি আপা এ বিষয়ে কোনো উত্তর না দিয়ে বলে এসো এবার আমরা কয়েকটা ছবি দেখি। আমরাও দেখি, দেখো এই ছবিগুলোর নাম লিখবো আমরা একটু বইয়ে। হ্যাঁ এই ছবিটা কি? হ্যাঁ বন উজাড়, বন উজাড় করা, তাই না? এটা কি? এটা কিন্তু খরা, যে নদী শুকিয়ে গেছে বা খাল বিল শুকিয়ে গেছে, এটা হচ্ছে খরা। বই নাই তোমার? এখানে বোঝা যায় এটা হচ্ছে বন উজাড়, এটা হচ্ছে খরা, খরা। এটা কি দেখো খাবার না পেয়ে পাখি মরে গেছে, তার মানে এটা দুর্ভিক্ষ, খাদ্যের অভাব, খাদ্যের অভাব লিখো। এটা হচ্ছে বায়ু দূষণ, হ্যাঁ এটা হচ্ছে ঝড়, ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস। এটা হচ্ছে পানি দূষণ, আমাদের প্রত্যেকটা নদীর এখন এই অবস্থা, তাই না? প্রত্যেকটা নদীর এই অবস্থা, অথচ আমাদের নদীগুলো ছিল দেখার মতো। হ্যাঁ এটা পানি দূষণ। ছবিগুলো দেখা হলে তিনি বললেন ছবিগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে? প্রত্যেকটা ছবির জন্য একটু করে নাম ঠিক করা এবং লিখো। আচ্ছা আমরা লিখেছি। আচ্ছা ছবিগুলো দেখে কি মনে হচ্ছে? প্রত্যেকটি ছবির নিচে নাম ঠিক করো এবং ছবির নিচে শূন্যস্থানে লেখো ছবিতে যা দেখানো হচ্ছে তার সাথে বন্যপ্রাণীর বিলুপ্ত হওয়ার কোনো সম্পর্ক কি তোমরা খুঁজে পাও? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে কি সম্পর্ক রয়েছে বলতে পারো? বলতে পারো? বন উজাড় মানে ওদের বাসস্থান। আচ্ছা দেখো এবার, এবার আমরা একটা গল্প করবো, ঠিক আছে? এখান থেকে দেখো তখন তিনি আবার জিজ্ঞাসা করলেন সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করলে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের কাজে বেশি ভূমিকা রাখতে পারবো?
উত্তরে সবাই বললো যে সবাই মিলে কাজ করলে বেশি ভূমিকা রাখা যাবে। তখন সকলের উদ্দেশ্যে খুশি আপা বললেন, তাহলে আমরা প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের জন্য সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে কার্যক্রম গ্রহণ করতে পারি, যেখানে সবাই মিলে কাজ করা যাবে। এই প্রস্তাবে সবাই খুব আনন্দিত হয়ে উঠলো। আনুচিক গুলো দারুণ হবে, তাহলে আমরা অসহায় শিশুদের রক্ষা করতে পারবো। নাসির জিজ্ঞাসা করলো, তাহলে আমরা কি কি কার্যক্রম গ্রহণ করব? এই পর্যায়ে সবাই ইনক্লুশনের অর্থাৎ সবাইকে যুক্ত করার নীতিমালা অনুযায়ী দলে বিভক্ত হয়ে নিচের শ্যামলী গল্পটি পড়লো। ইনক্লুশন মানে হচ্ছে সবাইকে যুক্ত করার নীতিমালা, ঠিক আছে? ইনক্লুশন সবাই একসাথে যুক্ত। আসলে শ্যামলী গল্পটা পড়ি। শ্যামলীর ছবিটা দেখছো কি সুন্দর? অনেক দিন আগের কথা, জায়গাটা কোথায় তা নির্দিষ্ট করে জানা যায় না। এক দেশে থই থই জলের মায়াবী নদীর ধারে খুব সুন্দর একটা গ্রাম ছিল। নাম ছিল তার শ্যামলী। গ্রামের একদিকে নদী আর বাকি তিন দিকে ছিল ঘন সবুজ বন। গ্রাম আর বনে ছিল রং বেরঙের ফুল আর গাছপালা। ওই গ্রামের ধারের বনে গাছে গাছে উড়ে বেড়াতো সুন্দর সুন্দর সব কীটপতঙ্গ আর পাখি। ঘুরে বেড়াতো নানা রকমের বাহারি বন্যপ্রাণী। গ্রাম আর বনে কীটপতঙ্গ, পশু পাখি আর মানুষ মিলেমিশে সুখে শান্তিতে ছিল। কিন্তু হলো কি, কয়েক বছরের ব্যবধানে দেখা গেল যে প্রথমে আস্তে আস্তে বনের ঘাস আর ছোট ছোট গাছ কমে যেতে লাগলো। তারপর আস্তে আস্তে বড় বড় গাছপালাও কমে যেতে লাগলো। ওরা খেয়াল করলো ধীরে ধীরে এলাকায় বৃষ্টিও কমে যেতে লাগলো। গাছপালার সাথে সাথে কীটপতঙ্গ আর পশু পাখিও হারিয়ে যেতে লাগলো। আস্তে আস্তে বৃষ্টি এতই কমে গেল যে নদীর পানিও শুকাতে থাকলো। চারপাশে সবুজ রং উধাও হয়ে শুকনো খটখটে বাদামি রং ছড়িয়ে পড়তে শুরু করলো। নদীর পানি আর বৃষ্টি কমে যায়, ক্ষেতের ফসলও কমে যেতে লাগলো। আশঙ্কা দেখা দিলে এই অবস্থা চলতে থাকলে কিছুদিনের মধ্যে গ্রামের মানুষের খাবারও কমে যাবে। গ্রামটির অবস্থা এমনই প্রাণহীন বিবর্ণ হয়ে গেল যে বহু বছরের ব্যবধানে যারা গ্রামটিতে বেড়াতে আসতো তার প্রথমে দেখে চিনতেই পারতো না যে এটাই তাদের সেই শ্যামলী নামের গ্রাম। সবাই শুধু এটাই বলতো যে কি সুন্দর গ্রামটা এখন কেমন হয়ে গেল, কিন্তু কেউই জানতো না কি করে শ্যামলী গ্রামের হারানো প্রাণ আবার ফিরিয়ে আনা যায়। এমনই যখন অবস্থা, তখন ওই গ্রামের একদল ছেলেমেয়ে চিন্তা করলো এই অবস্থার একটা পরিবর্তন দরকার। ঠিক করলো তারা তাদের গ্রামে হারিয়ে যেতে বসা সবুজ গাছপালা, রং বেরঙের পশু পাখি, কীট পতঙ্গ, জল থই থই নদী আবার ফিরিয়ে আনবে। কিন্তু তারা জানে না কিভাবে কাজ সম্ভব। তারা এটা নিয়ে আলোচনায় বসলো এবং ভেবে ভেবে কয়েকটি সমস্যা লিখলো, বিষয়গুলো লিখলো। তোমাদের কি মনে হয় খুব গাছ লাগালে এই সমস্যার সমাধান হয়ে যাবে? কার কার মনে হয় হবে না? দেখো, আগে বনের গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গের সংখ্যা এবং নদী এবং বৃষ্টির পানির পরিমাণ কেমন ছিল, এটা একটা ওরা প্রশ্ন, মানে ওরা সমস্যা উত্থাপন করেছে। এখন বনের গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গের সংখ্যা এবং বৃষ্টি আর নদীর পানির পরিমাণ কেমন আছে, কেনই বা এসব কমে গেল, কি করলে আবার বনের গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গের সংখ্যা আর নদীর পানির পরিমাণ বাড়বে? এই প্রশ্নগুলো ওরা করলো, কারণ এগুলোর উত্তর যদি ওরা বের করে তাহলে কিন্তু জিনিসটার সমাধান হয়ে যায়, তাই না? আচ্ছা দেখি এবার কিভাবে ওরা সমস্যার সমাধান করলো। সমস্যার সমাধানের প্রশ্নগুলো চিহ্নিত করতে পেরে তারা ভীষণ খুশি হলো। এবার তারা ভাবতে শুরু করলো কোথায় গেলে, কার কাছে গেলে এসবের উত্তর পাবে। তারা তাদের শিক্ষকের কাছে জানতে পারলো যে তাদের গ্রামে বন বিভাগের যে অফিস আছে সেখানকার লোকজন ও লাইব্রেরি বনের পশু পাখি আর গাছপালা নিয়ে কাজ করে, ওদের কাছে এসবের উত্তর পাওয়া যেতে পারে। শিক্ষকের কথা মতো ওরা বন বিভাগের লাইব্রেরি ঘেটে অনেক বই আর রিপোর্ট খুঁজে পেল যেখানে প্রশ্নের উত্তরগুলো পাওয়া যেতে পারে। বই আর রিপোর্টগুলো নিয়ে তারা সবাই মিলে বেশ কিছুদিন পড়াশোনা করার পর তাদের বন আর বনের গাছপালা, পশু পাখি বিষয়ক অনেক কিছু জানতে পারলো। সেখানকার লোকজনের কাছ থেকে কিছু জানতে পারলেও তাদের বদলির চাকরি বলে অতীত সম্পর্কে তারা কিছু বলতে পারলো না। তাছাড়া মুশকিল হলো যে বিষয়গুলো তারা জানলো সেগুলো সবই তাদের প্রশ্নের সাথে সম্পর্কযুক্ত হলেও সরাসরি প্রশ্ন উত্তর দেয় না। বই ও রিপোর্টগুলো থেকে তারা সমস্যা তৈরি হওয়ার আগে বনের গাছপালা, পশু পাখির সংখ্যা কত ছিল আর বর্তমানে এই সংখ্যা কত তা সবই জানতে পারলো। তারপর তারা খেয়াল করলো যে এক সময় হঠাৎ করে বনে গেছো বাঘ, বন বিড়াল, শিয়াল এসব প্রাণীর সংখ্যা দ্রুত কমতে থাকে। তারপর বনের গাছপালাও কমতে থাকে, এদিকে তৃণভোজী প্রাণীর সংখ্যা আবার বাড়তে থাকে। কিন্তু এসব কিছুর সাথে শ্যামলী গ্রামের সমস্যার কোনো সরাসরি যোগাযোগ তারা খুঁজে পেল না। সবকিছু নিয়ে তারা হাজির হয় একজন শিক্ষকের কাছে। উনি আবার এমন একজন মানুষের সাথে পরিচিত যিনি এগুলো খুব ভালো বোঝেন। তো উনি একদিন এই ছাত্র শিক্ষার্থীদের
তার কাছে নিয়ে গেলেন, ঠিক আছে, বন বিভাগের একজন বিশেষজ্ঞের কাছে নিয়ে গেলেন। তো তার সেই গবেষক তাদের প্রশ্ন মনোযোগ দিয়ে শুনে বললেন যে এক সময় বনে সব ধরনের গাছপালা আর পশু পাখি একের উপর নির্ভর করে শান্তিতে বসবাস করছিল, একে বলে খাদ্য শৃঙ্খল। যেমন ঘাস আর গাছপালা খাবারের জন্য নির্ভর করে, তার মানে গাছ আর গাছপালা খাবারের জন্য নির্ভর করে কিসের উপর? রোদ বৃষ্টি আর মাটির উপর। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে ঘাস আর গাছপালা তাদের খাবারের জন্য কিসের উপর নির্ভর করে? রোদ বৃষ্টি মাটি। আর খাদ্য শৃঙ্খল কাকে বলে? এই যে বনের গাছপালা আর পশু পাখি একে অপরের উপর নির্ভরশীল হয়ে যে বেঁচে থাকে, একেই খাদ্য শৃঙ্খল বলে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন আমরা দেখলাম। এরপর দেখো কি হলো, হরিণ গরু মহিষ এরা বেঁচে থাকে লতা ঘাস পাতা খেয়ে, অন্যদিকে বাঘজাতীয় মাংসাশী প্রাণীরা খাবারের জন্য শিকার করত হরিণ গরু মহিষ প্রভৃতি তৃণভোজী প্রাণীদের। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন গ্রামের একদল শিকারী নিরাপত্তার অজুহাতে সব মাংসাশী প্রাণীকে মেরে ফেলে। এখন সব মাংসাশী প্রাণীকে যখন মেরে ফেলে, বাঘ হায়না এদেরকে যখন মেরে ফেলে, তখন কি হয়? গরু হরিণ মহিষ এগুলোর সংখ্যা বেড়ে যায় না? তখন তারা কি করে? অনেক বেশি পরিমাণে ঘাস লতা